নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জনপ্রশাসনে বদলি, পদোন্নতি মেধা ও দক্ষতার ভিত্তিতে পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। ক্ষমতার মোহে সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে বিএনপি। এনসিপির কনভেনশনে অভিযোগ, গণরায় উপেক্ষা করলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি। যেভাবে সরকার যে পথে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। সংস্কারের বিষয়গুলোকে কি তাহলে বিএনপি দেশ এবং জাতির জন্য নেতিবাচক মনে করে? শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় তদন্তে কেবল ঢাকাতেই ৩২ জনের নিহতের প্রমাণ। ৭ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। যারা এই ঘটনার মধ্যে যারা থাকবে সবাই আসবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যম কমিশন করতে চায় সরকার, জানালেন তথ্যমন্ত্রী। সংবাদ কর্মীদের সুযোগ সুবিধা সহ কাজের পরিবেশ নিশ্চিতের দাবি। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত। চাঁপাইনবাবগঞ্জে সড়কে প্রাণ গেছে ২ মোটরসাইকেল আরোহীর। ঢাকার ২ সিটিতে বসবে ২৭টি কুরবানির পশুর হাট। পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের সরকার, জানালেন মন্ত্রী। শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব। বেপরোয়া আচরণ করলে ফের হামলার হুমকি ট্রাম্পের। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে, যা এবারে নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ২০১৪, ১৮ ও ২৪ সালে জাতি দেখেছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে পায়ে হেঁটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নির্দেশনায় মাঠ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার মতো আমরাও বিশ্বাস করি, দেশ বিনির্মাণের যে সুযোগ তরুণরা তৈরি করেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। ফ্যামিলি কার্ডের মতোই সরকারের প্রবর্তিত কৃষি কার্ড, ক্রীড়া কার্ড, হেলথ কার্ড, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েতগণের জন্য ভাতার ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আপনার মূল্যবান নির্দেশনা আমাদের পেশাগত দায়িত্ব পালনের পথকে আরও অর্থবহ, ফলপ্রসূ ও দেশপ্রেমে উজ্জীবিত করবে। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনের দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন ১২ তারিখের নির্বাচনে। যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা ১৪, ১৮ বা ২৪-এ দেখেছি। প্রধানমন্ত্রী বলেন, নিয়মনীতি ছাড়া পদায়নের প্রবণতা দুর্নীতি বাড়ায়। তাই সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতি পরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন।
সরকারের নীতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারি অফিসে জনসেবায় হয়রানি বন্ধে আরও নিষ্ঠার সাথে মাঠ প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। এবারের সম্মেলনে ডিসিদের উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্য থেকে বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে 34টি অধিবেশনে আলোচনা হবে। সম্মেলন চলবে আগামী 6 মে পর্যন্ত। একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জেলা প্রশাসক নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায় বলে সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে বিএনপি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় কনভেনশনে এমন অভিযোগ করেছে এনসিপি। দলটির শীর্ষ নেতারা বলেছেন, গণরায় উপেক্ষা করা জনগণের প্রত্যাশা ও প্রতিশ্রুতির পরিপন্থী। বিএনপি তেমনটি করলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী এই কনভেনশনে অংশ নেন রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট ও বিশিষ্টজনরা। যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। সংসদে দাঁড়িয়ে যখন একজন মন্ত্রী একথা স্বীকার করেন এবং আমরা দেশশুদ্ধের লোক মেনে নেই এবং তার দলও মেনে নেয়, তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, 5 আগস্টের পর সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বেশ কিছু অধ্যাদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে অবাস্তব পরিকল্পনার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা দমিয়ে রাখছে বর্তমান সরকার। গণভোটের রায় উপেক্ষিত হওয়ায় প্রত্যেক নাগরিক প্রতারিত অনুভব করছে বলেও মন্তব্য করেন তারা। শুধুমাত্র ফাইটটা সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনতা যাচাই করুক, কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। যেও মানুষদেরকে ক্ষুব্ধ করে তুলছে, যেভাবে জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে। আমরা সবাই মিলে যদি আমাদের কণ্ঠটাকে জারি রাখি, আমরা সবাই মিলে যদি আমাদের কাজটুকু করে যাই, বাংলাদেশে আগামীর কোনো সরকার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, আমাদের কাউকে আর বিপথে নিতে পারবে না ইনশাআল্লাহ। কনভেনশনের উদ্বোধনী সেশনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের বিষয়গুলোর উপর গণভোটে রায় নেওয়া হয়, কিন্তু পরে সেই গণরায়কে উপেক্ষা করে সংস্কার প্রক্রিয়া থেকে বর্তমান সরকার সরে এসেছে। মানুষ যখন কোনো একটা কাজ নিজে বাধ্য হয়ে করেছে বলে মনে করে, তখন সেই কাজটা বা তার আউটকাম যেটা, সেটাকে তারা নেতিবাচক ধরে নিয়ে এই কথাটা তারা বলে। সংস্কারের বিষয়গুলোকে কি তাহলে বিএনপি দেশ এবং জাতির জন্য নেতিবাচক মনে করে? বিএনপি সংস্কার থেকে সরে গেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। ফলে আমাদেরকেও অক্ষরে অক্ষরে তারা যেন বাস্তবায়ন করে সেটা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধুমাত্র ঢাকাতেই
অন্তত ৩২ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যাকাণ্ডের আর্থিক সহযোগীদেরও আসামি করা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সমাবেশ ঘিরে সারা দেশে চলা হত্যার বিচারও করবে ট্রাইব্যুনাল। তদন্ত শেষ হয়েছে ৯০% কাজ। আসামি তৎকালীন সরকার প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ৫ মে ২০১৩ মতিঝিলের শাপলা চত্বরে চলছিল হেফাজতে ইসলামের মহাসমাবেশ। রাত ১১টার পর বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রেখে চালানো হয় নারকীয় হত্যাকাণ্ড। অংশ নেয় পুলিশ, র্যাব, বিজিবি। সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ, লাঠিপেটা আর গুলিতে তখন দিশেহারা আন্দোলনকারীরা। শুধু ঢাকাতেই নয়, ৫ ও ৬ মে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের উপর চালানো হয় অকথ্য নির্যাতন। এরপর মৃত্যুর সংখ্যা নিয়ে চলে লুকোচুরি। রাজনীতি আর প্রহসনের কারণে বিচার হয়ে পড়ে অনিশ্চিত। দীর্ঘদিন পর ৫ মের এই হত্যাকাণ্ডের কুশীলবদের নিয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানালেন, নিহতদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা কাটছে এবার। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধুমাত্র ঢাকাতে অন্তত ৩২ জন হত্যার প্রমাণ মিলেছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা জানা যাবে তদন্ত শেষে। প্রায় ৩২ জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি। আগামী ৭ জনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে চায় প্রসিকিউশন। পুলিশের লোক যারা জড়িত আছে, আমাদের সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা যারা জড়িত আছে, অনেকে ফাইন্যান্স করেছেন বলে আমরা তথ্য পাচ্ছি। ছাত্রলীগ, যুবলীগের লোকজন তারা আছে, যারা এই ঘটনার মধ্যে যারা থাকবে সবাই আসবে। যারা শহীদ হয়েছে এই ঘটনায় তাদের যে তথ্যগুলো সংগ্রহ করা, এই সব কিছু মিলিয়ে আমাদের সময় কিন্তু আমরা ১-১.৫ বছরের বিষয়। ইনভেস্টিগেশনটা হচ্ছে ১-১.৫ বছর যাবত। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাল মামুন, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল হাসান অভিযুক্ত। তাছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ১২ জন ট্রাইব্যুনালের এই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সব মিলিয়ে ২৫ জনের বেশি আসামি এ মামলায়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক হত্যা চেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়া ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। শেখ হাসিনা ছাড়াও চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান। ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হন ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক। পরে তিনি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা সহ ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ১৫০ আসামি ছিল। কুমিল্লার সদর উপজেলা বিএনপির সভাপতিকে আটকের অভিযোগ এনে থানা ঘেরাও ও শাসনগাছা বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছে নেতাকর্মীরা। দুপুরে শাসনগাছা এলাকা থেকে আটক করা হয় রেজাউল কাইয়ুমকে। নেতাকর্মীরা জানিয়েছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দেয়া মিথ্যা মামলায় রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তাকে না ছাড়া পর্যন্ত থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা। তবে আটকের বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এদিকে বাসস্ট্যান্ড অবরোধ করে রাখায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী খোকন চৌধুরী। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। খোকন, এখনো কি বাসস্ট্যান্ড আর থানা অবরোধ আছে কিনা এবং সেখানে মূলত কি বলছেন অবরোধকারীরা? তাদের সাথেও নিশ্চয়ই কথা হয়েছে আপনার, খোকন।
রাজা, আসলে এই বিষয় নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। তার আগে জানিয়ে রাখি, প্রায় 8 ঘন্টা হতে চলল বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায়। এখন পর্যন্ত কিন্তু এই বিষয়টির আসলে কোনো ধরনের সুরাহা আসেনি। অর্থাৎ আমরা পুলিশের সঙ্গে বারবার কথা বলে যেটি জেনেছি যে তারা আসলে জিজ্ঞাসাবাদ করার জন্য এনেছেন, কিন্তু আসলে কি কোন কেসে বা কোন মামলায় তাকে কিসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তবে আমরা আসলে বিভিন্ন মাধ্যম কিংবা যেখানে অবরোধ করা হয়েছিল সেখানে বিষয়গুলি যারা জেনেছি, যার ওর বাড়ি কিন্তু রেজাউল কাইয়ুমের বাড়ি এলাকায় কিন্তু একটি বাস স্ট্যান্ডে রয়েছে। এই বাস স্ট্যান্ডের আসলে বিভিন্ন চাঁদাবাজির বিষয় ছিল। আসলে ওই প্রসঙ্গ হয়তো বা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনতে পারে, এমনটি কিন্তু আসলে সাধারণ মানুষ বলছে। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে নিশ্চিত করা হয়নি আসলে তাকে আসলে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাছাড়া যে বাস স্ট্যান্ড যে অবরোধ সেটি কিন্তু আসলে বিকেল 3:30টার দিকে উঠিয়ে নেওয়া হয়েছে। আসলে মানুষের চরম ভোগান্তি ছিল সকাল থেকেই। হয়তো পুলিশের কোনো আশ্বস্ত হওয়ার পরে হয়তো সেখান থেকে আসলে যাদের অবরোধকারীরা ছিলেন তাদের অবরোধ তুলে নিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু যার রেজাউলের যারা সমর্থক রয়েছেন, তার অনুসারী রয়েছেন, তারা কিন্তু থানা ফটকের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের নেতাকে আসলে যতক্ষণ পর্যন্ত ছাড়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। রাজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ খোকন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিলেটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 8 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জন নারী শ্রমিকও রয়েছেন। রোববার ভোরে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালকের সহকারীকে। ফায়ার সার্ভিস বলছে ট্রাক চালক ঘুমের ঘোরে থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে। নাফিজা বেগম ও বদরুজ্জামান দম্পতি 4 সন্তানকে বাসায় রেখে কাজে বেরিয়েছিলেন। সিলেটের ট্রাক আর পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী বদরুজ্জামান। নাফিজার অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালে অচেতন মায়ের পাশে দিশেহারা 4 শিশু সন্তান। কাজে লইয়া গেছে তখন ও গিয়ারি ও অ্যাক্সিডেন্ট হইয়া তারা জামাইব 2 জন, বাতিজি আর বাতিজির দামান। ওখান দামান মারা গেছেন আর বাতিজিও আছেন 4 জন। অন্যান্য দিনের মতোই রোববার ভোরে আম্বরখানা থেকে পিকআপে যাত্রা করেন 22 জন নির্মাণ শ্রমিক। লালাবাজারে নির্মাণাধীন ভবনের ঢালাই কাজে যোগ দিতে যাচ্ছিলেন তারা। দক্ষিণ সুরমার তেলিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 4 শ্রমিক। আহত 10 জনকে নেওয়া হয় ওসমানী মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও 4 জনকে মৃত ঘোষণা করেন। আমরা প্রায়োরিটি করব এবং আমরা এখানে যারা কোঅর্ডিনেশনটা যাতে ভালো হয় এই ব্যবস্থাটা আমি চেষ্টা করব। আর ডেড বডি এখন আমার মর্চুরিতে আছে 8 জন। নিহতরা হলেন সুনামগঞ্জ বিশম্বরপুরের 2 সহোদর আজিরউদ্দিন ও আমির উদ্দিন, ধর্মপাশার নার্গিস, দিরায়ের মুন্নি বেগম, ভাটিপাড়ার নুরুজ আলী ও ফরিদুল, সিলেটের কোম্পানিগঞ্জের পাণ্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের বদরুজ্জামান। পুরুষ মহিলা একজন জায়গাত মারা গেছে আর পুরুষ 3 জন না 4 জন মারা গেছে জায়গাত। আমরা আইসে আহত কইতে পারি না। আমরা 20-22 জন কাজে যাইমু। আমরা যাওয়ার পরে ওই যে তেলিবাজার নাকি হয় ও বাজারে গেছি আর টাকা আমরা সরাসরি মারি দিছে একবারে। এদের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদেরকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আমার 20 টাকা আমি আজকে দিন গিয়া এর বাদে নিম্নে বাদাম খালকে গিয়া ফুলের ফার থেকে ফিরে আইসন। মেডিকেল আওয়ার পরে আমি খবর পাইছি আমার মা মারা গেছে, যে উনি ডালাই কাজ করতেন। ট্রাক চালক ঘুমে আচ্ছন্ন থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাত্রের থেকে সে চালায় আসছিল গাড়িটা, সকালে হয়তো এই জায়গার মধ্যে সরল একটা রাস্তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটার কথাটা। দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালকের সহকারীকে। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 2 মোটরসাইকেল আরোহী। ভোরে উপজেলার বনিপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রবিউল আউয়াল জিসান ও তার শ্যালক সোহাগ। স্বজনরা জানিয়েছে জিসান ছুটিতে নাচলে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন।
সোহাগ তার বোন জামাইকে বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে মোটরসাইকেলে নাচলের আড্ডা এলাকায় উদ্দেশ্যে রওনা হন। পথে বনিপুর এলাকায় একটি ট্রাক ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় জিসান ও সোহাগের। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। এদিকে কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেছে 7 বছর বয়সী ছেলের। সরকার একটি গণমাধ্যম কমিশন করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তবে তার আগে সংস্কার কমিশনের কোন সুপারিশের সঙ্গে সরকার একমত তা প্রকাশের অনুরোধ করেছেন সম্পাদক পরিষদ সভাপতি নুরুল কবির। অন্যদিকে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পৃথক 2টি সভায় এসব কথা বলেন তাঁরা। কিন্তু প্রয়োগ করতে গিয়ে দেখা যাবে যে দেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও নোয়াব। আলোচনায় উঠে আসে গণমাধ্যমের নানা সংকটের কথা। সংস্কার কমিশনের পক্ষ থেকে বলেছি একটি স্থায়ী গণমাধ্যম কমিশন করার জন্য, এবং আমরা আশা করি যে সেরকম একটি প্রতিষ্ঠান যদি হয় তাহলে সেটা নিরপেক্ষভাবে স্বাধীন অবস্থান থেকে স্বনিয়ন্ত্রণের এই শিল্পের স্বনিয়ন্ত্রণের কাজটা করতে পারবে। Anybody can invest in anything, but that industry has to be run by the experts of the industry, বিশেষ করে সেটা যদি মেডিকেল রিলেটেড হয় এবং যদি মিডিয়া রিলেটেড হয়। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায় তখন দায়িত্বশীল সাংবাদিকতার পরামর্শ দেয়, আর ক্ষমতার বাইরে গেলে হাত খুলে লিখতে বলে। এ ধরনের মানসিকতা থেকে নেতাদের বের হয়ে আসতে হবে বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। স্বাধীন, এটা এতে কোনো সন্দেহ নাই। কেউ আমাদেরকে বলে না, মানে ডিজিএফআইতে কোনো ফোন আসে না, তথ্য মন্ত্রণালয় থেকে কোনো ফোন আসে না, এটা সত্য, বাস্তব, স্বীকার করতে হবে। আড়াই মাসের সরকার, এটা এখন এই কালচার চালু হয় নাই। গণঅভ্যুত্থান পরবর্তী কমিশন রিপোর্টসগুলির মধ্যে যে সমস্ত ভালো কথাগুলো ছিল তার মধ্যে আপনারা ইতিমধ্যে আমাদের সঙ্গে দেখা হওয়ার আগে কোনটা অ্যাগ্রি করেন, দেখা হওয়ার আগেই নতুন করে নতুন পরিস্থিতিতে কথা শুরু হওয়ার আগেই আপনারা কোনটা করতে রাজি আছেন, এই তথ্যটা আমাদেরকে আগে দিবেন। গণমাধ্যমের সরকারের বিরুদ্ধে সমালোচনা তিরস্কার হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তথ্য মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ কমিটি গঠন করতে চাই, যার লক্ষ্য হবে একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন তৈরি করা। আমার সঙ্গে গঠনমূলক যে কোনো ধরনের আলোচনা, সমালোচনা, এমনকি তিরস্কার পত্রিকায় ছাপানোর আগে যদি আমার মাধ্যমে সরকারকে জানান তাহলে খুব খুশি হব। এর আগে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে আরেকটি সভার আয়োজন করে টিআইবি ও ইউনেস্কো। সাংবাদিকরা অভিযোগ করেন গণমাধ্যম সংস্কার কমিশন করা হলেও তাদের সুপারিশ বাস্তবায়ন হয়নি। রিফর্ম কমিশন যে গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছে, আশা করি যে সরকার এবার এটা গঠন করবেন। পত্রিকার জন্য যে ওএস বোর্ড আছে, কিন্তু সম্প্রচার কর্মীদের জন্য, সাংবাদিকদের জন্য কিছুই নাই। সেই জায়গাটাই সরকারকে ভূমিকা রাখতে হবে এবং আমি জোর দাবি জানাবো এখান থেকে। ডিজিটাল স্পেসটাকে কন্ট্রোল করতে হবে, রেগুলেশনের মধ্যে আনতে হবে। অ্যাবসলিউটলি ট্রু, কোনো দেশে সেটা নিয়ন্ত্রণের বাইরে না, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উইল ভায়োলেট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, সরকার বিটিভি ও বেতারকে জনকল্যাণে ব্যবহার করবে। জানান, আটক সাংবাদিকদের বিষয়ে দ্রুত সমাধান আসতে পারে। আটক সাংবাদিকদেরকে নিয়ে কথা ফাহিম ভাই তুলেছেন, উইচ ইজ ভেরি রাইট, আমি এগ্রি করি। নোয়াব যেদিন মিটিং করেছিল আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে, সেদিন এই ইস্যুটা এসেছিল। প্রাইম মিনিস্টার এটাকে নিজে সিরিয়াস কগনিজেন্সে নিয়েছেন। আমরা আশা করি এই সংকটটার একটা দ্রুত সমাধান হতে পারে। মিডিয়া রিফর্মস কমিশনের সাথে আমরা খুব দ্রুত বসবো এবং দ্রুত বাস্তবায়নযোগ্য যেসব পদক্ষেপ আছে আমি অন্তত চেষ্টা করব। জার্মান অ্যাম্বাসেডর বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সন্তোষজনক নয়। The rankings of Bangladesh when it comes to media freedom, it is pretty disappointing.
শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কুরবানির সময় অবৈধ পথে ভারতীয় গরুর আমদানি বন্ধ করতে সীমান্ত এলাকায় বসতে দেওয়া হবে না পশুর হাট। দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। দুপুরে সচিবালয়ে কোরবানি পশু ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী। বলেছেন, এবার চাহিদার চেয়ে কোরবানির পশুর উৎপাদন বেশি, তাই সংকট তৈরির সম্ভাবনা নেই। জানিয়েছেন, পশু পরিবহন ও হাট কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। প্রতিবছর কোরবানির আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আসে বিপুল সংখ্যক ভারতীয় গরু, যা নষ্ট করে স্থানীয় বাজারের ভারসাম্য। লোকসানের মুখে পড়েন দেশীয় খামারিরা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে বাংলাদেশ এখন গবাদি পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাই দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে সরকার। সচিবালয়ে আসন্ন কোরবানির পশুর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, ভারতীয় পশু চোরাচালান বন্ধে এবার সীমান্ত এলাকায় বসতে দেয়া হবে না কোনো পশুর হাট। ভারত থেকে গরু নামার সম্ভাবনা টুকটাকও যেটা আছে ওইটাও বন্ধ করার জন্য একটা বড় সুযোগ থাকে। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হইলে একটা হাসিল হয়, ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না, আমি আমার বক্তব্য শুরু থেকে বলে গেছি। মন্ত্রণালয়ের দাবি, এবছর কোরবানিতে পশুর চাহিদা 1,06,00,000 পশু, উৎপাদন তার চেয়েও বেশি, ফলে সংকট নেই। পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। পশু পরিবহন এবং হাট কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধে শক্ত অবস্থানে থাকবে প্রশাসন, জানান মন্ত্রী। এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা। প্রথম টার্গেট এদেশকে চাঁদাবাজ মুক্ত করা। ব্রিফিংয়ে জানানো হয়, এবার সারা দেশে হাট বসবে 3,600-রও বেশি। ঢাকার 2 সিটি কর্পোরেশনে হাটের সংখ্যা 27টি। সবখানে থাকবে ভেটেরিনারি টিম এবং জাল নোট শনাক্তের মেশিন। প্রত্যেকটা হাটেই একাধিক মেশিন থাকবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভে উত্তাল চট্টগ্রামের খাতুনগঞ্জ। জমানো টাকা দ্রুত প্রদান করা এবং হেয়ার কাট বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করেন তারা। একটি ব্যাংকে তালাও মেরে দেন। ব্যাংকের ভেতরে হইচই হট্টগোল এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে বাকবিতণ্ডায় জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা সকালে জড়ো হন চট্টগ্রামের খাতুনগঞ্জে। জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবিতে মিছিল নিয়ে প্রথমে যান ইউনিয়ন ব্যাংকে। ব্যাংকে গিয়ে ম্যানেজারকে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা। এক পর্যায়ে ব্যাংকের ওই শাখায় তালা মেরে দেন। আমানতের টাকা না পাওয়ায় দুর্ভোগ ও সীমাহীন কষ্টে বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন দাবি বিক্ষুব্ধ আমানতকারীদের। তারা কিন্তু জানতো, জেনে ম্যানেজার সাহেব নিজে পালিয়ে গেছেন। এটা আমাদেরকে খুবই উদ্বিগ্ন করেছে। আসল থেকে টাকা দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমাদের আমানত আমাদেরকে ফেরত দিক, আর ডেইলি ট্রানজাকশন এটা দিতে হবে। আমাদের দাবি আদায় হয় নাই। আমরা আজকে কর্মসূচি নিয়েছি, আজকে ব্যাংকে আমরা তালা লক করব। আজকে আমরা মাঠে নামবো ওনার এমপ্লয়ীদেরকে নিয়ে। সরকার বাধ্য করছে আজকে আমাদেরকে এই জুলুমের মধ্যে আনার জন্য। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও ম্যানেজারের সাথে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় ব্যাংকটির প্রশাসক আমানতকারীদের ফোনে আশ্বাস দিলেও তা না মেনে ওই শাখায়ও ক্ষুব্ধ গ্রাহকরা তালা মেরে দিতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আস্থা ফিরাবার দায়িত্ব আপনাদের। আপনারা যদি আমাদের আস্থায় না নেন, আপনার এই ব্যাংক কখনো দাঁড়াতে পারবে না। এখানে আমরা যদি ভাঙচুর চালাই বা এখানে কোনো ধরনের অপ্রীতিকর কিছু তাহলে তো আর এগুলো সমাধান হবে না। সমাধান মাধ্যমে দাবি কিন্তু প্রশাসনের কাছে চলে আসে, খালি প্রশাসন চান না, এটা গভর্নর স্যারের কাছে চলে। এটা তো পাবলিক হয়ে গেছে, এটা তো আমার আর বলার কিছু নেই। আমি আপনাদের পক্ষে তাদের সাথে আমি কিছু সব বলবো যে স্যার, এটা অবশ্যই তাদের দাবি, আমাদেরও দাবি।
জমানো টাকা না পেয়ে বিক্ষুব্ধ আমানতকারীদের হইচই, মিছিল, স্লোগানে ব্যাংকের ভেতরে হট্টগোল সৃষ্টি হয়। লেনদেন সচল রাখতে না পারলে কর্মকর্তা কর্মচারীদের চলে যেতে বলেন গ্রাহকরা। এটা অবশ্যই বিব্রতকর আমাদের জন্য। আমরা তো চেষ্টা করছি, আমরাও এখানে কর্মী। একটা সিদ্ধান্ত আসবে, সার্কুলার অনুযায়ী আসলে তখন আমরা বাকিটা ওদের কথা মতো আমরা চলে যাব, দিয়ে দিব। বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন অনুযায়ী সবকিছু করছি। এখন এই ধরনের পরিস্থিতি আসলে কাম্য নয়, এখানে সবারই সহযোগিতা দরকার। পরে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকে গিয়েও সেখানে বিক্ষোভ করেন আমানতকারীরা। দাবি না মানলে ব্যাংক অচল করে দেয়া সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। শিক্ষা দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত দেশের 51% মানুষ। বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যাও। মূল্যস্ফীতির কারণে সমাজে ভাঙন ধরেছে। ঋণ ফাঁদের মধ্যে আটকে গেছে দেশের সব নাগরিক। বিকেলে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এবং অংশীজনদের নিয়ে নেটওয়ার্কিং আলোচনায় উপদেষ্টা এমন কথা বলেন। জানিয়েছেন, উন্নয়নকে সর্বজনীন করতে চায় সরকার, সেই জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে ফেরানো হচ্ছে শৃঙ্খলা। উপদেষ্টা বলেন, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে আনা হবে পরিবর্তন। লুটপাটের অর্থনীতি এতদিন ছিল, সেই ধারা থেকে বের হবার কৌশল গ্রহণ করা হচ্ছে। বক্তারা বলেন, উন্নয়ন হতে হবে অংশগ্রহণমূলক। সমাজে বৈষম্য থাকলে সেই সমাজ দুর্বল হয়। তাই সব ক্ষেত্রেই দরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আমাদের দরকার হচ্ছে যে একটা জীবন চক্র ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়, এবং আমরা সেদিকে হাঁটছি এবং সেটা দেখতে চাই যে সামাজিক সুরক্ষা। অনেক রকমের সংশয় উপস্থাপন করা হয় যে ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে, কিন্তু সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এগুলোতে ব্যবস্থা করব। নতুন করে হাওর অঞ্চলে আর ভারী বৃষ্টি হয়নি, তবে এখনও পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ জমির পাকা ও আধা পাকা বোরো ধান। এদিকে আজ থেকে হাওর অঞ্চলের 6 জেলায় শুরু হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। তবে যারা ধান কাটতে পেরেছেন তারাও রয়েছেন দুশ্চিন্তায়। বৈরী আবহাওয়ায় ঠিকমতো শুকাতে না পারায় সরকারি গুদামে খাদ্যশস্য বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাসের খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ত্রাণমন্ত্রী। বিস্তীর্ণ হাওর জুড়েই ফসলের পচা গন্ধ। কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে কপাল পুড়েছে বহু কৃষকের। শনিবার দুপুরের পর থেকে আর ভারী বৃষ্টি হয়নি হাওর অঞ্চলে। তবে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারে পানিতে তলিয়ে রয়েছে বিপুল পরিমাণ জমির পাকা আধা পাকা ধান। জলাবদ্ধ জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। রয়েছে ধান কাটা শ্রমিকের সংকটও। ফলন বাঁচাতে আপ্রাণ চেষ্টা কৃষাণীর। কৃষি বিভাগের হিসাবে এসব জেলায় বানের পানিতে তলিয়েছে অর্ধলক্ষাধিক হেক্টর জমির বোরো ধান। যা আছে সব গেছে পানি চলে, অনেক কিছু টান সাইডে আছে যেটির মাঝে কষ্ট মষ্ট করে কাটতেছে, তাও ওইটির মাঝে উড়াত পানি, কোমর পানি। 6 কার জমিন করছিলাম, 3 কার নিচে কি পানি নেই, 3 কার জমিন খাটাইছি, অনেক খাটাইয়া ফুকাইতেও পারি না, চলতাম খিলা খাইতাম খিলা, ওই চিন্তাই মনে রাখলে। আমরা 1 বছরের ফসলই পাই, বছরিয়া ফসল। এখন এখান থেকে বেচার তো কোনো উপায়ই নাই, আমরা এই বছরের খাওয়াই হইতো না। এদিকে হাওড়া অঞ্চলের 6 জেলায় রোববার থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রম। ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করে হাওড়ে এই কার্যক্রম 12 দিন এগিয়ে এনেছে সরকার। এতে অনেকেই স্বস্তি জানিয়েছেন। তবে সরকারি মানদণ্ড 14% আর্দ্রতা নিশ্চিত করে ধান বিক্রি নিয়ে শঙ্কায় বহু কৃষক। বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়ে বিপাকে তারা। আবার সময়সীমা ও ধান কেনার পরিমাণ নিয়েও আপত্তি আছে অনেকের। এবার সরকার প্রতি কেজি ধানের দাম 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা নির্ধারণ করেছে। শস্য সংগ্রহ চলবে 31 আগস্ট পর্যন্ত। 10 কেজি আনছিলাম, 3 কেজি আনছি এফের ফসা। এগুলো কি দেখো তোমার ঈশ্বর জানে, আমরা বলা কিছু নাই, মাথা ঠিক নাই। আমরা পঞ্চায়েত 70 রোদ লাগাইয়া পালা থেকে ফুকাইয়া অল্প কইয়া তারপরে নেওয়াতে ভালো লাগে না। আমরা রোদ মুখ কয় আর আমরা দিমুখ কয়। আমরা তোখানি থেকে এবার তো ধান উড়াইতে আমি পারতেছি না। তা আমরা ধান উড়াই কোন সময় সরকার, আমরা ধান লইব কোন সময়, আমরা ধান দিবার সময় তো সরকার হবে, আমরা ধান লই লিছি, গুদামার জায়গা নাই, তখন তো আমরা কৃষক কর্ম বিপদ। কৃষক যদি ধান নিয়ে আসে মানসম্মত আমরা নেব, আর বিনির্দেশ বহির্ভূত ধান নিলে তো আমাদের অসুবিধা, যেহেতু এটা দীর্ঘদিন আমাদের স্টক রাখতে হবে।
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের মন্ত্রণালয় থেকে 3 মাসের খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহযোগিতাও করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আগামী 3 মাস তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব এবং উনি কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তাদের পুনর্বাসনের জন্য। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিশেষ করে কিশোরগঞ্জ হামে শুধু শিশুরাই নয়, কিশোর, তরুণ এমনকি যুবকরাও আক্রান্ত হচ্ছেন। মহাখালী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 30 বছর বয়সী এক যুবক মারা গেছেন। এছাড়া 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 10 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী 1261 জন। এখনও ঢাকার ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ রয়েছে। চিকিৎসকরা বলছেন, জেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা কম থাকায় ঢাকায় রোগীর চাপ বাড়ছে। শ্বাসকষ্টে শিশুর কান্না থামছেই না। চেষ্টা চলছে নেবুলাইজার দিয়ে কিছুটা সুস্থ করার। গেল কয়েকদিন বিরতির পর আবারও ঢাকার হাসপাতালে বেড়েছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে 500 রোগী ভর্তি আছে। ডাক্তার দেখলে কইতে পারবো কিগুলো করে। প্রাইমারি হচ্ছে ওকে স্যালাইন চলছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। আগে একটু ভালো, হ্যাঁ, কিন্তু এই কাশিটা কমতে আসছে না। জেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা কম থাকায় রাজধানী ঢাকায় রোগীর চাপ বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। ডাক্তার বলছে যে একটু ভালোর দিকে, আর একটু ভালো হলে ছুটি দিয়ে দিবে। এখন মোটামুটি একটু ভালো, চিকিৎসা ভালো আছে, আর বাচ্চা একটু লাইনে আইছে। আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে এখানে 3 দিন থাইকা। এখন আবার আমার মেয়ে আর ছোট ছেলে আছে আর কি ভর্তি। হামে শুধু শিশুরাই নয়, কিশোর, তরুণ এমনকি যুবকরাও আক্রান্ত হচ্ছেন। মহাখালী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 30 বছর বয়সী একজন মারা গেছেন। আমাদের এইচডিওতে যেটা আমাদের 4 জন অলরেডি ক্রিটিক্যাল আছেন, অ্যাডাল্ট, বা 4 জন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এতদিনটা আমরা দেখে আসছিলাম শিশুদেরই বেশি হচ্ছে, শিশুদের এখনও বেশি হচ্ছে, বাট অ্যাডাল্টও আমরা পাচ্ছি। আগামী কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়া রোগী বেড়ে যাবে, স্বাভাবিক। কারণ এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো যে ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। হামের উপসর্গ থাকা শিশুদের দ্রুত হাসপাতালে আনার পরামর্শ চিকিৎসকদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ। প্রায় শেষ পর্যায়ে আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াও। শনিবার ফ্লোরিডার অরল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় নিহত জামিলের মরদেহ বহনকারী ফ্লাইটটি। দুবাই হয়ে সোমবার বাংলাদেশে পৌঁছাবে জামিলের মরদেহ। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি মায়ামি বাংলাদেশ কনসুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পরিবার ও স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে সম্পন্ন হয়েছে মরদেহ দুটি হস্তান্তরের সব ধরনের আইনি প্রক্রিয়া। দ্রুততম সময়ে নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট জেনারেল। ইরানের দেয়া নতুন প্রস্তাবেও খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 14 দফা প্রস্তাবটি পর্যালোচনা করবেন বললেন। এটির ভিত্তিতে তেহরানের সাথে সমঝোতার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি। উল্টো হুমকি দিলেন, বেপরোয়া আচরণ করলে ফের হামলা হতে পারে ইরানে। যুক্তরাষ্ট্রের যে কোনো দুঃসাহসের কড়া জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড IRGC। শান্তি আলোচনা নিয়ে চলমান টানাপোড়েনের মাঝেই ওয়াশিংটনের কাছে নতুন করে 14 দফার একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে জানা গেছে, লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হামলা বন্ধ, ইরান উপকূল ও সংলগ্ন এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ভবিষ্যতে সামরিক আগ্রাসন না করার পূর্ণ নিশ্চয়তা, হরমুজে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত তেহরানের অর্থ সম্পদ অবমুক্ত করা, যুদ্ধের ক্ষতিপূরণ নিশ্চিত, পরমাণু আলোচনা স্থগিত সহ গুরুত্বপূর্ণ শর্তগুলো এবারও বহাল রেখেছে ইরান। ছাড় দিতে চেয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইস্যুতে। শনিবার ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রস্তাবিত 14 দফা পরিকল্পনাটি শিগগিরই পর্যালোচনা করা হবে। তবে আগেভাগেই বলে দিয়েছেন, ইরানের সাথে সমঝোতায় পৌঁছানো সম্ভব নয় বলেই মনে করছেন। এমনকি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনে ফের ইরানে হামলা চালানোর সম্ভাবনার কথাও বলেন তিনি। ইরান আমাদের সাথে সমঝোতায় আসতে চায়, কারণ এখন তারা পুরোপুরি বিপর্যস্ত। এমনকি এখন নেতৃত্ব কে দিচ্ছে সেটা বুঝতেই হিমশিম খাচ্ছে তারা।
তারা। তবে এবার যদি ইরান বেপরোয়া কোনো আচরণ করে তবে ফের তাদের উপর হামলা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো বোকামি কিংবা দুঃসাহসের কঠোর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড IRGC। সোশ্যাল হ্যান্ডেল এক্সে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে পোস্ট করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেন, হরমুজ প্রণালীতে অবৈধভাবে জাহাজ জব্দের পর মার্কিন বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ হার মানিয়েছে জলদস্যুদের কর্মকাণ্ডকেও। ওয়াশিংটন প্রস্তাবিত 2 মাসের যুদ্ধবিরতি নয়, বরং আগামী 30 দিনের মধ্যেই স্থায়ী সমঝোতার মাধ্যমে চলমান যুদ্ধের ইতি টানতে চায় তেহরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে একটি আসন ছাড়া বাকি 293টি আসনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে আগামীকাল। ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে দক্ষিণ 24 পরগনার ফলতায় বাতিল করা হয়েছে ভোট। ফলাফলের পর পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্যটির নির্বাচন কমিশন। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় তথ্য। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, ফলতার 285টি বুথেই ফের ভোট গ্রহণ হবে আগামী 21 মে। 24 মে এই আসনের ভোট গণনা ও ফল প্রকাশ হবে। নির্বাচন কমিশনের ভাষায় এটাকে ফ্রেশ পোল বলা হচ্ছে। এমন ক্ষেত্রে বিতর্কিত বুথগুলোতে পুনরায় ভোট হলেও বিধানসভার পুরো একটি আসনে নতুন করে ভোট গ্রহণের ঘটনা ঘটেনি আগে। এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।